যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে বারবার যুদ্ধে জড়াচ্ছে, এই বিষয়টা আমাদের অনেকেরই মাথায় আসে। এটার একটা দীর্ঘ বিশ্লেষণ রয়েছে, কিন্তু আমরা যদি এই বিশ্লেষণটাকে একটু শ্রেণীবদ্ধ করতে চাই, তাহলে বিষয়টা কি রকম দাঁড়ায়। এখানে প্রথম একটা কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল সিচুয়েশন, যেটা ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান সরকারের নির্বাচন পরবর্তী সময় খুব বেশি ফেভারেবল জায়গাতে নেই। দ্বিতীয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা ইরান চালাচ্ছে, যেখানে ইসরায়েল এবং ইউএসএ দুই দেশেরই কিন্তু একটা বড় ধরনের বাধা রয়েছে। তৃতীয় যে কারণটা সেখানে হচ্ছে যে ইরানের যে ইসলামী শাসনতন্ত্র চলছে, তারা কিন্তু একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্যে যে রাজতন্ত্রের বিস্তার রয়েছে তার উপরে, যেটা পশ্চিমা বিশ্বকে একটা বড় ধরনের চিন্তার জায়গায় ফেলে দিয়েছে। এখন আমরা প্রথমেই আসি যে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল সিচুয়েশনের উপর। আমরা যে কোনো নির্বাচনে, বিশেষ করে আমরা যদি যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলো দেখি, যে সেখানে তাদের যেই ক্যান্ডিডেটরা থাকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু একটা শক্ত অবস্থান নেয়। সেটা হচ্ছে যে সেই দৃঢ় মনোভাবটা তারা দেখায় মূলত নির্বাচনে জেতার জন্য। আমরা শুনেছিলাম যুদ্ধ বিরতির কথা, আমরা শুনেছিলাম অর্থনৈতিক উন্নয়নের কথা, আমরা শুনেছিলাম সারা বিশ্বব্যাপী যেই ফরেন পলিসি রয়েছে যুক্তরাষ্ট্রের, তার মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো জায়গায় নেই। বিভিন্ন রিপোর্টে প্রকাশ, প্রায় ৩৬ ট্রিলিয়নের মতো ঋণ কিন্তু যুক্তরাষ্ট্রের মাথায় বোঝা হয়ে রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের ভেতরে কিন্তু ছোট ছোট দাঙ্গা দানা বেঁধে উঠেছে। আমরা ক্যালিফোর্নিয়ার কথা বলতে পারি, আমরা টেক্সাসের কথা বলতে পারি। এই যে দাঙ্গাগুলো দানা বেঁধে উঠছে, এটাও কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধরনের চাপ। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেকে সবসময় গ্লোবাল লিডার মনে করে। এখন এই গ্লোবাল লিডারশিপের জায়গায় তাদের কিন্তু একটা পারফরমেন্স দেখানো বা সারা বিশ্বকে দেখানোর একটা বিষয় থাকে যে তারা এখনো বিশ্ব নেতৃত্বের জায়গায় রয়েছে। এই যখন অবস্থা, সার্বিকভাবে ট্রাম্প প্রশাসন একটা চাপের মধ্যে রয়েছে, সেখানে আমরা দেখেছি যে নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ড, ওনারও বিভিন্ন ধরনের মতামত বা যুক্তরাষ্ট্রের জনগণের চিন্তা ভাবনাকে তোয়াক্কা না করে এবং অনেক ক্ষেত্রে কংগ্রেসের সাথে আলাপ না করেও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যে সরকার, তারা কিন্তু ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এখানে যে জিনিসটা মূলত গুরুত্বপূর্ণ, যে ট্রাম্প প্রশাসন চেয়েছে যে এক ধরনের জনপ্রিয়তা রিগেইন করা যায় কিনা মার্কিন মূল্যকে। এটা হলে তার সরকারের জন্য একটা সুবিধাজনক অবস্থা অবশ্যই তৈরি হবে। দ্বিতীয়ত, আমরা যদি বিভিন্ন ধরনের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার কথা বলি, দীর্ঘ সময় ধরে ইরান যুক্তরাষ্ট্রের স্যাংশনের মধ্যে রয়েছে। এই স্যাংশনে আমরা ভেবেছিলাম যে ইরান একদমই ভেঙে পড়বে, কিন্তু আমরা দেখেছি যে ইরান বরঞ্চ একটা সেলফ রিলায়েন্ট অবস্থা নেওয়ার চেষ্টা করেছে। সে নিজের সক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। সেই ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা অর্থনৈতিক এই অবস্থায় থাকার পরও তারা বারংবার চেষ্টা করেছে নিজেকে সক্ষমতা, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন জায়গায় পারঙ্গমতা দেখাতে। যখন ইরান পারমাণবিক একটা সক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে, তখনই কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ধরনের একটা আঘাত হানে। আমরা জানি যে 2020-এর কথা, সেখানে মোহসেন ফকিজাদে, ইরানের যেই পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষার জনক যাকে বলা হয়, তাকে প্রথম তার উপর একটা আঘাত হানা হয়, যেটা ইসরায়েল কর্তৃক। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু তাকে মারা হয়। এবং এই যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, এর আগেও কিন্তু অনেককে যারা পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বা সামরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাথে জড়িত ছিল, তাদেরকে ইসরায়েল হত্যা করেছে। এবং এই ক্ষেত্রে অনেকেই বলেন যে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ সম্পৃক্ততা ছিল। আমরা জানি যে একটা সময় যুক্তরাষ্ট্র ইরানকে বলেছিল যে 3.67 এর বেশি
পরিশুদ্ধতার ইউরেনিয়াম যাতে সে না রাখে। কিন্তু অবস্থা দৃষ্টে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ইরান তার সক্ষমতার জায়গাটাকে বারংবার চেষ্টা করেছে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এখন বোদ্ধারা এমনও বলছে যে প্রায় 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে রয়েছে, যা 400 কেজি বা তারও বেশি। এই যখন অবস্থা, 99% যদি ইউরেনিয়ামের এই পরিশুদ্ধতা পাওয়া যায়, তাহলে কিন্তু ইরান পারমাণবিক শক্তিধর হিসেবে বা পারমাণবিক বোমা তৈরি করার সম্পূর্ণ সক্ষমতা অর্জন করবে। সেই কারণেই আমরা এই ইসরায়েল ইরান যুদ্ধে দেখেছি প্রথম আঘাতটাই আনা হয়েছে বিভিন্ন পারমাণবিক যে সায়েন্টিস্ট রয়েছে তাদের উপর এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর। সেখানে আমরা দেখেছি যে পূর্বেও যে নিউক্লিয়ার ডিলের কথা ছিল, সেই নিউক্লিয়ার ডিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের উপর চাপ প্রয়োগ করেছে, এবং বর্তমানে দেখা গেছে যে আরেকটা নিউক্লিয়ার ডিল কিন্তু হওয়ার কথা ছিল। এই যখন সার্বিক অবস্থা, এই নিউক্লিয়ার ডিল হওয়ার কিন্তু ঠিক পূর্ব মুহূর্তেই ইসরায়েল ইরানের উপর হামলা করে, যার ফলশ্রুতিতে ইরান এখন বলছে যে এই ধরনের নিউক্লিয়ার কেন্দ্রিক আলোচনা জাস্ট সময় নষ্ট করার নামান্তর মাত্র। এছাড়াও আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজতন্ত্রের যেই অবস্থান, সেটা পশ্চিমা বিশ্বের দেশগুলো তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য দীর্ঘদিন কিন্তু এই মধ্যপ্রাচ্যের সরকারগুলোকে সাপোর্ট দিয়ে আসছে, কারণ তারা তেল সহ বিভিন্ন খনিজ সম্পদ নিয়ে যখন কাজ করছে, সেটা পশ্চিমা বিশ্বের জন্য অনেক সুবিধাজনক একটা অবস্থায় থাকে এই ধরনের সরকার যদি ক্ষমতায় থাকে। এছাড়া আমরা সুয়েজ ক্যানেলের কথা জানি। সুয়েজ ক্যানেলের ক্ষেত্রে তাদের যেই নিরাপদ একটা ট্রেড রুট রয়েছে, সেটা কিন্তু ইজিপ্টের মধ্য দিয়ে তারা যেটা শুরু করেছিল তা সবসময় বজায় রাখতে চায়। এছাড়াও হুরমুজ প্রণালী তো রয়েছে, যেটা ইরানের ক্ষেত্রে ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এবং এই যুদ্ধের সময় আমরা দেখেছি যে ইরান হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বব্যাপী বাণিজ্যের উপর একটা বিশেষ প্রভাব এসছে, এবং আমরা জানি যে প্রায় 20%-এরও বেশি তেল কিন্তু এর মাধ্যমে যায়। ফলে এই যে রাজতান্ত্রিক ব্যবস্থা এবং ইরানের ক্ষেত্রে আয়াতুল্লাহ খোমেনির যে প্রভাব, আমরা জানি যে 1979 সালের যে ইসলামিক বিপ্লব হয় ইরানে, সেখানে শাহ গভর্নমেন্টের পতনের পর সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আয়াতুল্লাহ খোমেনি গড়ে তুলেছিলেন, এবং সেই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির প্রতি একদম ভ্রুকুটি প্রদর্শন করে একটা ভিন্ন ধারার ইসলামিক শাসন ব্যবস্থা সেখানে গড়ে উঠেছে, যেটা যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য পশ্চিমা বিশ্বের দেশগুলোর একটা বড় চিন্তার কারণ। তারা ভাবছেন এই যদি অবস্থা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও কিন্তু একই ধারায় চলতে থাকলে তাদের মধ্যপ্রাচ্যের উপর যে নিয়ন্ত্রণ, সেটা তারা হারাতে পারেন। এই যখন সার্বিক অবস্থা, তখনই কিন্তু বারবার আমরা দেখেছি যে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কারণগুলো সহজে বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সরকার যতই দাবি করুক না কেন যে তারা ইরানকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছে, কিন্তু সাম্প্রতিক CNN রিপোর্ট কিন্তু ভিন্ন কথা বলে। তাদের ভাষ্যমতে যে ইরানের মূল স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি সাধনই করতে পারেনি যুক্তরাষ্ট্র, কারণ আমরা জানি ফর্দো থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলো ভূগর্ভেরও প্রায় 80 মিটার নিচে অবস্থিত। খুব উন্নত প্রযুক্তির বোমা ছাড়া এই ধরনের স্থাপনা ধ্বংস করা কিন্তু প্রায় অসম্ভব, যার ফলশ্রুতিতে ইরানের কিছুটা লস হলেও এখানে যুক্তরাষ্ট্র যেইভাবে চাচ্ছিল বা ইরানের সক্ষমতা সম্বন্ধে তাদের কিন্তু মোটেও ধারণা ছিল না। আমরা দেখেছি ইরানের অভ্যন্তর থেকে বারবার ইসরায়েলের উপর কিন্তু ইরান হামলা করেছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে কাতারে যুক্তরাষ্ট্রের যে এয়ারবেজ যে বেজ রয়েছে মার্কিন সৈন্যদের, সেখানেও কিন্তু আক্রমণ করেছে এবং অন্যান্য জায়গায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতেই কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বারে খুব দ্রুত ধর্ণা দিয়েছে একটা সিজফায়ার বা নেগোসিয়েশনের দিকে যাওয়ার জন্য। আপাত যে যুদ্ধবিরতি, আয়াতুল্লাহ খোমেনির বিভিন্ন স্টেটমেন্টে বোঝা যাচ্ছে এটা হয়তো সাময়িক মাত্র। যদি পরিস্থিতি অন্য কোনো দিকে যায়, তাহলে এই যুদ্ধবিরতির অবস্থা হয়তো থাকবে না, এবং সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে
যে ইরানও কিন্তু নিউক্লিয়ার প্রলিফারেশন যে ট্রিটি আছে সেটা থেকে বের হতে যাচ্ছে এবং তারা এখন নিউক্লিয়ার কোনো পিস ডিল বা এই জাতীয় কোনো আলোচনায় যেতে আগ্রহী নয়। ইরানের যে চরিত্র, হয়তো তারা পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা তারা আরো দ্রুততার সাথে চালাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়তো সক্ষমতা অর্জন করবে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।